টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সাইকেলটা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণভাবে, শেষটা হলো দুর্দান্তভাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে 150 রানের জয় আমাদের শুরু হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 101 রানের জয়ে শেষ হলো। মাঝের সময়টা কেমন কেটেছে, সামগ্রিক সময়টা কেমন কেটেছে? টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যখন আমরা শেষ করছি তখন আমাদের অবস্থান রয়েছে 8 নম্বরে, 9 দলের মধ্যে 8 নম্বরে। অন্যান্য দলের তো আর খেলা শেষ হয়নি, ফলে এই 8টা 9 চলে যেতে পারে শেষ হতে হতে, আবার 7 পর্যন্ত উঠে আসতে পারে। তারপর সেটা যাই হোক না কেন, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 নম্বরে উঠে আসি, 8 নম্বরে থাকি, কিংবা ধরেন 9 নম্বরেই থেকে শেষ করি, এটাই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা চক্র গেল, সেরা সাইকেল আসলে গেল। সেটা কেন আমি বলছি, এবং এইখান থেকে আসলে বাংলাদেশের আরো ভালো কি হতে পারতো, আফসোসের জায়গাগুলো কোনটা, সেগুলো নিয়ে আলোচনাটা করি। দেখুন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আমরা হেরে গিয়েছিলাম 201 রানে, সেইটার জবাব আমরা দিয়েছি দ্বিতীয় টেস্ট 101 রানে জিতে। ওয়েস্ট ইন্ডিজ আমরা সেই 2009 সালের পর 15 বছর পর টেস্ট ম্যাচ জিতলাম। 2009 সালের জয়টাতে তো একটা ফুটনোট রয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির দল খেলেনি ক্রিকেটারদের বিদ্রোহের কারণে, এইবার আর তেমন কোনো কিছু বলার উপায় নেই, তাদের প্রথম সারির দল খেলেছিল। আমাদের বরং বেশ কয়েকজন খেলোয়াড়, খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়, সেটা ক্যাপ্টেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, অনেকেই আসলে এরকম মিসিং ছিলেন। সো সেই কারণে এই জয়টার গুরুত্ব, মাহাত্ম্য আরো অনেক ব্যাপক। ব্যাপক এই কারণে যে টেস্ট ক্রিকেটে আমরা সাম্প্রতিক সময় একটা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম। ভারতের 2টা টেস্ট হারা, সাউথ আফ্রিকার কাছে 2টা টেস্ট হারা, এবং হচ্ছে গিয়ে এইখানটাতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টানা 5টা টেস্ট হারার পর কিন্তু আমরা এই ম্যাচটা জিতলাম, যেই কারণে মেহেদী হাসান মিরাজের দলের ক্রেডিটটা আরো বেশি করে প্রাপ্য। এখন যেটা আমি বলছিলাম যে এটা আমাদের টেস্ট সাইকেলের সেরা অর্জন, যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট, সেটা বলছি কেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে 9টা দল খেলে, সেই 9টা দলের প্রত্যেকেই হচ্ছে গিয়ে এইখানটাতে 6টা করে সিরিজ খেলবে, 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ, প্রতিটা ম্যাচের জন্য 12 করে পয়েন্ট, জয়ের জন্য পরাজয়ের জন্য তো অবভিয়াসলি পয়েন্ট নেই, ড্রয়ের জন্য হচ্ছে 4 পয়েন্ট, টাই বা পরিত্যক্ত হলে 6 পয়েন্ট। এইসব নিয়ম টেম আমরা জানি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল কারা খেলবে সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা যেই জায়গাটায় আসলে এসে শেষ করলাম সেটা আমি বলছি 8 নম্বরে আমরা রয়েছি। আমরা এই গত 2টা টেস্ট সাইকেল যদি দেখি, 2বারই আমরা কিন্তু হচ্ছে 9 নম্বরে থেকে শেষ করেছিলাম, এবং কোন রকম কোনো ইম্প্যাক্ট বলার মতো কোনো কিছু আসলে আমরা করতে পারিনি। ধরুন প্রথম টেস্ট সাইকেল যেটা 2019 থেকে 2021 পর্যন্ত যেটা ছিল, করোনার কারণে যেটা বাধাগ্রস্ত হয়েছে, ইন্টারাপ্টেড সেই সাইকেলটা শেষ করে দিতে হয়েছে। সেইখানটা তো আমরা যে 7টা টেস্ট ম্যাচ খেলেছি, সেখানে 6টা টেস্ট ম্যাচ আমরা হেরেছি, কেবলমাত্র একটা টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি। পয়েন্ট পার্সেন্টেজ হিসাব করলে আমাদের সেটা ছিল 4.8%। আমরা 9 নম্বরে পড়েছিলাম, একেবারে বেহাল দশা আমাদের ছিল। নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা 2021 থেকে 2023, সেখানেও যে আমাদের দশা খুব ভালো ছিল তা নয়, তবে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আমাদের ছিল। সেইবার আমরা 6টা টেস্ট সিরিজের 12টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচে আমরা হেরেছি, একটা ড্র করেছি শ্রীলঙ্কার সঙ্গে, কিন্তু একটা ম্যাচ আমরা জিতেছি, এবং সেই জয়টা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ের সেই ঐতিহাসিক জয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের এখনো পর্যন্ত সেরা জয় ম্যাচ হিসাব করে যদি আপনি বলেন। সো ওই অর্জনটা আমাদের ছিল, কিন্তু সেই অর্জন থাকা সত্ত্বেও আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে 11.1%, এবং সেটা নিয়ে আমরা পয়েন্ট টেবিলে 9 নম্বরেই ছিলাম। এখন এইবারের সাইকেলটা যদি আমরা দেখি, আমরা যেটা বলছিলাম যে শুরু করেছিলাম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের মাধ্যমে, এই সাইকেলে সেকেন্ড টেস্টে আমরা নিউজিল্যান্ডের কাছে আবার হেরে গিয়েছিলাম। পরে হচ্ছে ঘরের মাটিতে ছিল ওই টেস্ট সিরিজটা, শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে আমরা ঘরের মাটিতে 2টো টেস্ট ম্যাচে হেরে গিয়েছিলাম। সেটা আমাদের জন্য বিরাট শকিং ছিল। মানে বিরাট শকিং মানে কি, যে এরকম ভাবে 2টা টেস্ট ম্যাচ হেরে যাওয়া ঘরের মাটিতে, এর চেয়ে ভালো রেজাল্ট আমাদের প্রত্যাশিত ছিল। আবার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে পরে টেস্ট সিরিজটাতে আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে 2টো ম্যাচই জিতে গিয়েছিলাম, এবং ওই পর্যন্ত যদি আপনি হিসাব করে দেখেন যে 6টা টেস্ট ম্যাচ খেলা শেষে আমাদের 3টা জয় 3টা পরাজয়, তখন তো আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4 নম্বর পর্যন্ত উঠে এসেছি। কিন্তু এইটা আর আমরা ধরে রাখতে পারিনি। ভারতে গিয়ে 2টো টেস্ট আমরা হেরেছি, তার মধ্যে বৃষ্টি বিঘ্নিত ওই টেস্টটা তো খুব বাজেভাবে আমরা হারলাম। আমরা হেরেছি হচ্ছে সাউথ আফ্রিকার দলের কাছে হচ্ছে ঘরের মাটিতে আমরা 2টো টেস্ট ম্যাচই হেরেছি, এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্ট জিতে 1-1 আমরা ড্র করতে পেরেছি। তাহলে আপনি দেখেন যে এই যে 6টা টেস্ট আমরা খেললাম, 3টা হোমে 3টা অ্যাওয়েতে, 6টা সিরিজ আমরা খেললাম, 12টা টেস্টের মধ্যে আমরা 8টা টেস্ট হেরেছি, 4টা টেস্ট ম্যাচ আমরা জিতেছি। এখন প্রতিটা টেস্ট জয়ের জন্য তো হচ্ছে 12 পয়েন্ট করে, 4 বারং 48 পয়েন্ট বাংলাদেশের, কিন্তু স্লো ওভারেটের কারণে আবার 3 পয়েন্ট আমাদের মাইনাস গিয়েছে, ফলে 45 পয়েন্ট নিয়ে আমরা শেষ করেছি। 12 ম্যাচের 45 পয়েন্ট, অর্থাৎ 12 গুণন 12, 144 পয়েন্টের মধ্যে আমরা 45 পয়েন্ট পেয়েছি। এইটা হচ্ছে 31.25% আমাদের অ্যাচিভমেন্ট, পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট। এখন দেখেন গত 2টা সাইকেল দেখেন, প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট ছিল 4.8%, পরের বার ছিল হচ্ছে 11.11%, এইবার সেটা 31.25% গিয়ে আমাদের দাঁড়িয়েছে। প্রথমবার সেটা বিঘ্নিত হলেও ওইটাতে আমাদের একটা মাত্র ড্র ছিল, পরের বার একটা ড্র একটা জয় ছিল। এইবার আমরা 4টা ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডে ঘরের মাটিতে জিতেছি, পাকিস্তানের 2টা অ্যাওয়েতে জিতেছি, ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়েতে জিতেছি, অর্থাৎ অ্যাওয়েতে আমরা 3টা ম্যাচ জিতেছি, সেখানে হোমে আমরা একটা ম্যাচ জিতেছি। সবকিছু মিলে এখান থেকে পজিটিভিটির অনেকগুলো জায়গা নিঃসন্দেহেই রয়েছে। এখন আমরা কি 7 নম্বরে থেকে শেষ করবো, না 9 নম্বরে থেকে শেষ করবো, নাকি 8 নম্বরেই থাকবো? ওই আলোচনাটা যে করছিলাম, এখনকার পয়েন্ট টেবিল অনুযায়ী আমরা তো 8 নম্বরে রয়েছে, আমাদের তো খেলা শেষ, আমাদের এই 31.25%ই থাকবে, এখানে আর কোনো নড়চড় হবে না। লাস্টে রয়েছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে 24.24%। ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ রয়েছে, সেটা
পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তান 7 নম্বরে রয়েছে, তারা আমাদের চেয়ে একটু এগিয়ে রয়েছে 33.33% নিয়ে। পাকিস্তানের সিরিজ রয়েছে 2টা, একটা সাউথ আফ্রিকার সঙ্গে 2টা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টা ম্যাচ, অর্থাৎ 4টা ম্যাচ কিন্তু পাকিস্তানের রয়েছে। এখন এই যে 3টা সিরিজ, পাকিস্তান সাউথ আফ্রিকা, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ, এই 2টা যে সিরিজ, এই 2টা সিরিজের রেজাল্টগুলোর উপরে কিন্তু আসলে নির্ভর করবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা কি হয়, এবং ফাইনালে গিয়ে বাংলাদেশকে 8এই থাকে নাকি 7-এ চলে যায় নাকি 9 নম্বরে থেকে শেষ করুক। কিন্তু সেটা যেটাই হোক না কেন, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে এইটা আমরা নিঃসন্দেহে সেরা সাইকেলটা শেষ করলাম। আরেকটু ভালো কি আসলে হতে পারতো কিনা, ওই আফসোসের জায়গাটা আছে কিনা, আছে, ওই আফসোসের জায়গাটা আছে। আমি আসলে জাস্ট 2টা মানে জায়গার কথা বলবো আফসোস। একটা হচ্ছে কি, ইন্ডিয়ার সঙ্গে বৃষ্টিবিঘ্নিত টেস্টটা বাংলাদেশ বৃষ্টির সহায়তা পেয়েছে, কিন্তু বাংলাদেশ আসলে ড্র করতেই পারতো, বাংলাদেশের ড্র করাটাই উচিত ছিল, এইটা একটা আফসোসের জায়গা। আর সাউথ আফ্রিকার কাছে, সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা খেলতে পারে, কিন্তু ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে 2টো টেস্ট ম্যাচ যে আমরা হেরে গেলাম, এইটা আমি মনে করি যে একটা টেস্ট ম্যাচ অন্ততপক্ষে আমাদের যেটা উচিত ছিল। যদি আমরা সাউথ আফ্রিকার সঙ্গে একটা টেস্ট জিততে পারতাম, ইন্ডিয়া ওইটা ড্র করতে পারতাম, তাহলে এই পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটাও আরো অনেক ভালো দেখাতো বাংলাদেশের, আর পয়েন্ট টেবিলে হয়তো বা আমরা শেষে থাকবো কি থাকবো না এই দোলাচলের মধ্যে আর থাকতাম না। কিন্তু সেটা যেটাই হোক না কেন, শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটাতে বাংলাদেশ উন্নতির অন্ততপক্ষে একটা ছাপ রেখেছে। সবচেয়ে বড় ছাপ মনে হয় আমার কাছে ওইটাই, ঘরের মাটিতে আমরা 6 টেস্টের মধ্যে একটা জিতেছি, সেইখানে ঘরের বাইরে আমরা 6 টেস্টের মধ্যে 3টা জিতেছি। পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এইটা আমাদের বিরাট বড় অনুপ্রেরণা কি হয়ে থাকবে না বলে?